জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি ক্লাস 10 এর আফ্রিকা কবিতার সম্পূর্ণ আলোচনা পাবে এই ভিডিওতে। হ্যাঁ, হ্যাঁ, আফ্রিকা বানান এখানে জফলা হবে, ঠিক আছে। দেখো, আফ্রিকা কবিতা লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানবো, বুঝতে পারলে? তোমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো যে আফ্রিকা কবিতার যে সম্পূর্ণ আলোচনা কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। মৃত্যু কবে? 1941 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একধারে কি কবি, উপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রকর, নাট্যকর, দার্শনিক এবং বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে তিনি পরিচিত ছিলেন। কে? এই রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং পারিবারিক পটভূমি সম্পর্কে একটু জানি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে 7ই মে। কোথায়? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, বুঝতে পারলে? তারপরে দেখি, হ্যাঁ, তার পিতা ছিলেন তার পিতা কে ছিলেন? তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম কি? মাতা ছিলেন সারদা দেবী। তিনি ছিলেন পরিবারের চতুর্দশ, মানে কততম সন্তান? তিনি 14তম সন্তান। কততম? 14তম সন্তান ছিলেন কে? এই রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখো তার বংশ পরিচয়। ঠাকুর পরিবার ছিল বাংলা নবজাগরণের এক অন্যতম প্রধান কেন্দ্র। কিসের? বাংলা নবজাগরণের। তার ভাই বোনের মধ্যে তিনি যথেষ্ট প্রতিভাবান ছিলেন। এবং দেখো, সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় আইসিএস অফিসার। তাহলে দেখো যে ভারতের কোথাকার? ভারতের সর্বপ্রথম কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম আইসিএস অফিসার। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও নাট্যকার। কে? এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো যে রবীন্দ্রনাথ বিলাত শিক্ষায়, ঠিক আছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অনেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন কোনো স্কুলে যায়নি, ঠিক আছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানি কি? আমরা ভুল তথ্য জানি, বুঝতে পারলে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর যে জায়গাগুলো পড়েছে সেগুলো আমাদের কাছে স্বপ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর যে জায়গায় পড়েছে সেটা হচ্ছে আমাদের কাছে স্বপ্ন। তার কাছে কোনো ডিগ্রি না থাকলেও দেখো যে আমরা তার জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী যে জীবন স্মৃতি, সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছে যে আমি যে জায়গায় পড়েছি, ঠিক আছে, তোমরা আত্মজীবনটা পড়বে, জীবন স্মৃতি, সেখানে অনেক কিছু জানতে পারবে তার, মানে একবারে জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো। তার প্রাথমিক শিক্ষা কোথায়? প্রথাগত স্কুল জীবনে তার ভালো লাগতো না। কার? রবীন্দ্রনাথ ঠাকুর একটা গণ্ডির মধ্যে থাকে বা একটা ঘরের মধ্যে তাকে ভালো লাগতো না, তাই তিনি গৃহ শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেন। কার কাছে? গৃহ শিক্ষকের কাছে কি করেন? শিক্ষা লাভ করেন। কে? এই রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তিনি বিলেত গমন করেন কোথায়? তাহলে কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি ইংল্যান্ডে যান। কোথায় যান? ইংল্যান্ডে যান। ডিগ্রি না নিয়ে 1880 সালে তিনি দেশে ফিরেন। তাহলে সেখানে একটা ইংল্যান্ডে ইংলিশ মিডিয়াম স্কুলে কি হয়েছিলেন? এই ভর্তি হয়েছিলেন এবং তারপরে সেখান থেকে ব্যারিস্টার পড়েছিল। কোথায়? সে ইংল্যান্ডে। কিন্তু সেখানে সে ডিগ্রি নেয়নি। সে কোথায়? সে দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে কি করে? সেখানে এসে দেশে ফিরে এসে সে জমিদারি দেখাশোনা শুরু করে। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তার সাহিত্য কর্ম সম্পর্কে একটু জেনে নিই। তিনি কি রচনা করেছিলেন? তিনি ছিলেন একজন কবি, উপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধকার, সঙ্গীতকার, প
অজস্র, অজস্র। ঠিক আছে? মানে মানে এক কথায় বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর মানে তার সব শাখায় তার বিচরণ। তিনি বহু প্রতিভামুখী ছিলেন। তাহলে দেখো তার কাব্যগ্রন্থ একটু সম্পর্কে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সম্পর্কে জেনে নিই। তিনি বিশাল বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থ, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ দেখো মানসী। কি? মানসী, সোনাত্তরী, খেয়া, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি। ঠিক আছে? আরো আছে চিত্রা, অজস্র কাব্যগ্রন্থ আছে। ঠিক আছে? তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি এক জীবনে পড়ে শেষ করতে পারবে না। তিনি অজস্র লেখা লিখেছেন, অজস্র লেখা লিখেছেন। তারপর দেখো উপন্যাস। তার উল্লেখযোগ্য যে উপন্যাসগুলো দেখো, গোরা, ঘরে বাইরে, চোখের বালি, নৌকাডুবি, শেষের কবিতা, যোগাযোগ। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। কিসের? বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার উল্লেখযোগ্য ও যে বইগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে সেগুলো কি? তার সমস্ত গল্প কিসে আছে? গল্পগুচ্ছে আছে। কিসে আছে? গল্পগুচ্ছে। গল্পগুচ্ছে আছে। ঠিক আছে? সমস্ত গল্প একত্রিত পেয়ে যাবে। তাহলে দেখো কি আছে? কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ক্ষুদিত পাষাণ, গিন্নি, সমাপ্তি। কি আছে? সমাপ্তি, এক রাত্রি, এক রাত্রি, হৈমন্তী, অজস্র তিনি গল্প রচনা করেছেন। নাটক, তার উল্লেখযোগ্য নাটকগুলো কি? বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী, অচলায়তন, মুক্ত ধারা তার উল্লেখযোগ্য নাটক। তাহলে উপাধিগুলো একটু দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি উপাধি ছিল? তিনি বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব নামে পরিচিত ছিলেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য। কোন কাব্যের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং প্রথম ইউরোপীয়, ঠিক আছে, বা এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারলে? তারপরে দেখো শান্তিনিকেতন। যে শান্তিনিকেতন আমরা যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করি বা সেই বিশ্বভারতী ইউনিভার্সিটির তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। কে? এই রবীন্দ্রনাথ ঠাকুরই ছিলেন কি? প্রতিষ্ঠাতা। তাহলে দেখো প্রতিষ্ঠা করেন কত? 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় স্থাপন করেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন। এটি পরে 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হন। কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। শিক্ষা দর্শনে তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা হওয়ার উচিত ছিল প্রকৃতির সান্নিধ্যে বা মুক্ত পরিবেশে। তিনি কোনোদিনও মানে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলেন না। পড়াশোনাটা সবসময় তিনি চেয়েছেন মুক্তর মধ্যে করলে যথেষ্ট ভালো হবে। তাহলে তিনি গাছতলায় বসে পাঠদানের রীতি চালু করেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা আজ শিক্ষার একটি কেন্দ্র হিসাবে পরিচিত। কোথায়? সে শিক্ষার কেন্দ্র হিসাবে পরিচিত। কিসে? সে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বুঝতে পারলে তার যে শিক্ষা দর্শনটা কি ছিল? রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখো যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সমাজ সংস্কারক। নাইটহুড বর্জন, মানে তিনি যে নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 খ্রিস্টাব্দে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের জন্য বা তার প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড বা নাইট উপাধি ত্যাগ করেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, গান্ধীজির সঙ্গে সম্পর্ক। এই মহাত্মা গান্ধীর সঙ্গে মহাত্মা গান্ধী তাকে গুরুদেব বলে ডাকতেন। কি বলে ডাকতেন? গুরুদেব বলে ডাকতেন এবং তিনি গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছেন। কাকে? এই গান্ধীকে। তিনি দেখুন গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে ডাকতেন এবং এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। তবে গ্রাম উন্নয়ন, বিজ্ঞান ও জাতীয়তাবাদ নিয়ে তিনি গভীর তাত্ত্বিক বিতর্ক ছিল। বুঝতে পারলে? তারপর দেখো চিত্রসঙ্গীতে, চিত্রকলায় জীবনের শেষ দশকে প্রায় 70 বছর বয়সে তিনি আঁকা শুরু করেন। প্রায় 2000-এর বেশি, কত? 2000-এর বেশি ছবি এঁকেছেন। কে? এই রবীন্দ্রনাথ ঠাকুর।
2000-এর বেশি ছবি এঁকেছেন। এবং সঙ্গীত, তার রচিত গান রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তার রচিত গান কি নামে পরিচিত? রবীন্দ্রসঙ্গীত হিসেবে পরিচিত। তার গানের সংখ্যা কত? তার গানের সংখ্যা হচ্ছে 2233টি। গানের সংখ্যা কতটি? 2233টি। যা ভারত ও বাংলাদেশে এই ২ দেশের জাতীয় সঙ্গীতের রচিতা। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত কি? জন গণ মন অধিনায়ক জয় হয়। আর বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে? তিনি 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। কে? এই রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার পরিচিত। ঠিক আছে? তারপর আমরা মূল কবিতায় চলে আসছি। যে কবিতাটা কি? আফ্রিকা। দেখো, আফ্রিকা কবিতায় আমরা কি দেখতে পাবো? যে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা, আফ্রিকাকে একটা অনুন্নত দেশ, যেখানে সূর্যের আলো পৌঁছায়নি, শিক্ষার আলো পৌঁছায়নি, সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো? আফ্রিকাকে নিয়ে কি করলো? একটা কবিতা রচনা করলো। সেই আফ্রিকা কবিতায় আমরা কি দেখতে পাবো? সেখানে উপনিবেশিকতা, রাজনৈতিকতা, কি বলছে? মানুষকে কিভাবে তারা ক্রীতদাস হিসেবে ব্যবহার করছে। যে দেখবে যে হাটে বা বাজারে দেখবে কিভাবে গরু, মোষ বা ছাগল কি করে? কেনাবেচা করে। পশু পাখি যেভাবে কেনাবেচা করে, সেইভাবে আফ্রিকায় ক্রীতদাস প্রথা ছিল এবং সেইখানে মানুষকে কেনাবেচা করত, ক্রীতদাস হিসেবে ব্যবহার করত। উপনিবেশিক রাজনৈতিকতা, সেই পটভূমিতে এই রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটি রচনা করেছেন। আফ্রিকা কবিতাটির রচনা দেখবে কবে? সেই ১ম বিশ্বযুদ্ধ এবং ২য় বিশ্বযুদ্ধের মিডিলে। ১ম বিশ্বযুদ্ধের যে উত্তাল পরিস্থিতি, ২য় বিশ্বযুদ্ধের আগে যে পরিস্থিতি যে উত্তাল, এবং সেইখান থেকে মানুষ কিভাবে নিজেকে আত্মরক্ষা করবে বাইরের শত্রুর কাছ থেকে, সেইটা কিন্তু আমরা আফ্রিকা কবিতায় দেখতে পাবো। কি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি নিজের অসন্তোষেন। তাহলে দেখো যে উদ্ভ্রান্ত আদিম যুগে, তাহলে আদিম যুগের প্রসঙ্গ এখানে কবি নিয়ে এসছেন, এবং স্রষ্টা যখন নিজের প্রতি নিজে অসন্তুষ্ট, সে নিজে যে কি তৈরি করলো এবং তার প্রতি তার মনোপূত হয়নি। ঠিক আছে? তার সৃষ্টি এবং নির্মাণের মধ্যে আমরা পার্থক্য কি দেখব? সৃষ্টি ও নির্মাণ হচ্ছে, সৃষ্টি কি? সৃষ্টি হচ্ছে আমি কোনো নির্মাণ কি? যেমন দেখবে যে একটা ইমারত তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, বিভিন্ন রকম উপকরণ ইট, বালি, পাথর নিয়ে কি হচ্ছে? সেটা নির্মাণ করছে কে? মিস্ত্রি। যখন তার পরিপূর্ণ আকার দিচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে সৃষ্টি। তাহলে ওটা কি? যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নির্মাণ, আর পরিপূর্ণ আকার বা রূপ পাচ্ছি সেটা হচ্ছে সৃষ্টি। তাহলে স্রষ্টা নিজের প্রতি নিজে সন্তুষ্ট নয়। কারণ কোথায়? সে উদ্ভ্রান্ত, সে আদিম যুগের নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বংস। যে সে যে সৃষ্টি করছে কোন একটা, দেখো মাটির পুতুল, দেখো কোন একটা মাটির পুতুল তৈরি করছে, মাটির পুতুল তৈরি করতে করতে তার যদি দেখো এই দিকটা ভালো হলো না, এই দিকটা ভালো হলো না, তোর কি করছে? সেটাকে সে ভাঙছে। কি করছে? ভাঙছে। এবং নতুন সৃষ্টিকে বারবার করছিল বিধ্বস্ত। তার সেই অধৈর্যের, তার সেই কিসের? অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহুর। তাহলে দেখো যে ধৈর্য তার শেষ হয়ে যাচ্ছে, মাথা নাড়া দিচ্ছে। প্রাচী ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কাকে? আফ্রিকাকে। কি করলো? ছিনে নিয়ে গেল। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে, কৃপণ আলোর অন্তপুরে। দেখো আফ্রিকা মহাদেশ এমন একটা জায়গায় অবস্থিত, তার মানে যে সূর্যের আলো পর্যন্ত সেইখানে ঢুকতে পারছে না। যে কৃপণতা, স্রষ্টা যে ঈশ্বর বা ভগবান যে তাকে যে আলো দিবে, সে সারা সেটাও কৃপণতার সহিত। ঠিক আছে? যে তোমাকে বাঁধলে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য।
চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে। কিসের বিদ্রুপ করছিল ভীষণকে? কিসের ছদ্মবেশে? এখানে বিরূপের ছদ্মবেশে। কিসের ছদ্মবেশে? বিরূপের ছদ্মবেশে। সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিদানে। তাণ্ডবের দুন্দুবি নিদানে। তাহলে দেখো যে আমরা কবিতাটা পড়ে নিই, কবিতাটা পড়ার পর আলোচনা করব। ওকে? হাই ছায়াবৃত কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। অপেক্ষার আবিল দৃষ্টিতে, কিসের? অপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে। কারা এলো? লোহার হাত করে নিয়ে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে চেয়ে এলো মানুষ ধরার দল। এলো মানুষ ধরার দল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এখানে যে লাইনগুলো বলছি, এই কয়েকটা লাইন তোমরা দাগ দাও। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট লাইন, বুঝতে পারলে? এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। বুঝতে পারলে? যেখানে বলছে হাই ছায়াবৃত কালো ঘোমটার নিচে, যে কালো ঘোমটার নিচে কে আসছে? সে উপনিবেশিক রাজনৈতিক কি হচ্ছে, তারা কি নিজের সুবিধার্থে সাম্রাজ্যবাদী মানুষ কি করছে? মানুষকে কিভাবে হত্যা করছে, মানুষকে কিভাবে পশুর মতো ব্যবহার করছে, সেই দৃষ্টি নিয়ে কি করছে ইউরোপীয়রা? কোথায় এলো? তারা এলো আফ্রিকাতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে। কি নিয়ে এলো? লোহার হাত করে নিয়ে। নখ ছিল তীক্ষ্ণ, তো তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও মানে এতটা তাদের নখগুলো মানে ধারালো ছিল। তারা কি করছে? আফ্রিকা থেকে মানুষদের ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের বিভিন্ন কাজ করছে এবং তাদের বিক্রি করে দিচ্ছে এবং তাদের কি করছে? তাদেরকে কৃতদাস হিসেবে ব্যবহার করছে। কাদের? সে আফ্রিকার মানুষদের। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্য বর্বর লোভ। তাহলে দেখো যে যে যত আধুনিক সে তত অসভ্য। বুঝলে? যে যত আধুনিক সে তত কিন্তু অসভ্য। কিসের? সে মন মানসিকতায় নিম্ন মানসিকতা, ঠিক আছে? ড্রেস পোশাকে অসভ্য। বুঝতে পারলে? তোমরা বুঝতেই পারছো এই একবিংশ শতাব্দীতে পোস্ট মডার্নিজম যুগে নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসিকতা তোমার ভাষাহীন। তাহলে এই লাইনটা দেখো যে তোমার ভাষাহীন, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যের পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। বিভৎস কিসের পিণ্ড? কাদার পিণ্ড। চিরচিহ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার সেই অপমানের ইতিহাস। চিরচিহ্ন দিয়ে গেল তোমার সেই অপমানের ইতিহাস। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, বুঝতে পারলে? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, বুঝলে? সমুদ্রের পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। কি বাজছিল? মন্দিরে বাজছিল। কোথায় বাজছিল? মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। কিসের সঙ্গীতে? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিমে দিগন্ত প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। কোথা থেকে? গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনে অন্তিমকালে এসো যুগে
যুগান্তরের কবি। এসো কিসের কবি? যুগান্তরের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, বলো ক্ষমা করো, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। যে এই কবিতায় আমরা কি দেখতে পাবো? এই কবিতায় দেখতে পাবো যে উপনিবেশিকবাদ, সাম্রাজ্যবাদ কিভাবে মানুষদের শোষণ করছে, কিভাবে মানুষদের হত্যা করছে, কিভাবে মানুষদের ব্যবহার করছে। বুঝতে পারলে? যেটা সমাজে হয়ে যায়। যার যত টাকা, ঠিক আছে? যার যত টাকা সে কি করছে? তা সে মানুষকে ব্যবহার করছে। মানুষ চাষ করছে। কি করছে? মানুষ চাষ করছে। তাহলে আমরা এপিস্টন ফাইলে দেখলাম যে কি করছে? এপিস্টন ফাইলে স সভ্য মানুষ তারা কি? তারা নিজেকে সভ্য বলে পরিচয় দেয়। কিন্তু কিভাবে মানুষ মানুষকে মারছে তার চিত্র এপিস্টন ফাইলে আমরা দেখতে পেলাম। তারপর দেখো যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, তোমার সভ্যতা সেই হোক শেষ পূর্ণবাণী। কবি আশা করেছেন যে তারা নিজেরা, যে আফ্রিকা মানুষ যেন নিজেরা নিজের শাসন, নিজের আভিজাত্য, নিজের স্বাধীনতা যেন ফিরিয়ে পায়। বুঝতে পারলে? এই গেল কবিতা। এর পরের পার্টে তোমরা পাবে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। ওখানে সবকিছু ডিটেলস পেয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে।